হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা পার্ট ওয়ানের যে সমস্ত সিলেবাসগুলো ছিল সেগুলো কভার করেছিলাম, তাতে তোমাদের এক্সাম হয়েছিল। নিশ্চয়ই প্রত্যেকের এক্সাম ভালো হয়েছে। এবারে আমরা পার্ট টু এক্সামিনেশনের জন্য বাকি যে আমাদের 11-এর পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হাইড্রোকার্বন নিয়ে। আলোচনা করব হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনটা কি? কার্বন প্লাস হাইড্রোজেন। কি বললাম না, কার্বন ও হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত, কার্বন ও হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত জৈব যৌগকে আমরা কি বলবো? হাইড্রোকার্বন বলবো। কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলবো। হাইড্রোকার্বনের যে মূল উৎস সেগুলো হচ্ছে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি থেকে হাইড্রোকার্বন মূলত পাওয়া যায়। এরপরে আমরা যেটা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। তো ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন আলোচনা করার আগে ছোট দু একটা জিনিস আমরা জেনে নেব। সেটা হচ্ছে ক্র্যাকিং অ্যান্ড রিফর্মিং। কি করব? ক্র্যাকিং অ্যান্ড রিফর্মিং। ক্র্যাকিং, সরি বোঝা যাচ্ছে না কালিটা ঠিক। ক্র্যাকিং জিনিসটা কি? তো ক্র্যাকিং মানে সেটা হচ্ছে কি ভাঙা। ক্র্যাকিং মানে কি? এর মধ্যে লুকিয়ে আছে। ক্র্যাকিং মানে ভাঙা না, শুধুমাত্র তাপের প্রভাবে কিংবা তাপ এবং অনুঘটকের সম্মিলিত প্রভাবে একটা দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন উচ্চ স্ফুটনাঙ্কের দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বনকে ভেঙে নিম্ন স্ফুটনাঙ্কের ছোট ছোট হাইড্রোকার্বনে পরিণত করাকে আমরা কি বলবো? ক্র্যাকিং বলবো। কি বললাম? শুধুমাত্র তাপের প্রভাবে কিংবা তাপ ও অনুঘটক উভয়ের প্রভাবে উচ্চ স্ফুটনাঙ্কের দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বনের অণুকে তুলনামূলকভাবে নিম্ন স্ফুটনাঙ্কের এবং ছোট ছোট কার্বন শৃঙ্খল অণুতে ভেঙে ফেলাকে আমরা কি বলবো? ক্র্যাকিং বলবো। যেমন CH3 CH2 CH3, এটা হচ্ছে ডেকেন। এটা দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট একটা হাইড্রোকার্বন অণু ডেকেন। এটা হচ্ছে ডেকেন, একে বলা হয় ডেকেন। এই ডেকেনকে যদি 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হয়, 500 ডিগ্রি যদি সেন্টিগ্রেড দেওয়া হয়, তাহলে এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হয়ে যাবে? ধরো CH3 CH2 CH3 অকটেন প্লাস হচ্ছে ইথিনে পরিণত হয়ে যাবে। CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে অকটেন আর এটা হচ্ছে ইথিন। তাহলে একটা দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন ছিল, তাকে তাপ প্রয়োগ করলাম। তাপ প্রয়োগ করতে সেটা কি হলো না, সেটা ভেঙে গিয়ে ডেকেন এবং ইথিনে পরিণত হয়ে গেল। এটা হচ্ছে অকটেন আর ইথিন দুটোতে বিভক্ত হয়ে গেল। এটাকে আমরা বলবো যে ক্র্যাকিং। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে থার্মাল ক্র্যাকিং। সেটা হচ্ছে থার্মাল ক্র্যাকিং। থার্মাল ক্র্যাকিং কাকে বলে না, শুধুমাত্র তাপ প্রয়োগ করে। ক্র্যাকিং এ কি বলেছিলাম? তাপ কিংবা অনুঘটক কিংবা শুধুমাত্র তাপের প্রভাবে
তো এখানে কি বলেছি, শুধুমাত্র তাপ প্রয়োগ করে একটা গ্যাসীয় অবস্থায় উচ্চ স্ফুটনাঙ্কের দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট একটা হাইড্রোকার্বনকে ভেঙে নিম্ন স্ফুটনাঙ্কের ছোট ছোট হাইড্রোকার্বন অণুর মিশ্রণে পরিণত করাকে আমরা কি বলবো, থার্মাল ক্র্যাকিং বলবো। থার্মাল ক্র্যাকিং কাকে বলবো, শুধুমাত্র তাপ প্রয়োগ করে গ্যাসীয় অবস্থায় একটা উচ্চ স্ফুটনাঙ্কের এবং দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বনকে ভেঙে ছোট ছোট হাইড্রোকার্বন অণু মিশ্রণে পরিণত করাকে আমরা কি বলবো, থার্মাল ক্র্যাকিং বলবো। অর্থাৎ শুধুমাত্র তাপ প্রয়োগ করে একটা দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বনকে ভেঙে ফেলা। তো সেখানে আমরা নেব ডেকেন CH3 CH2 হোল 8 CH3, এটা হচ্ছে ডেকেন। ডেকেনকে যদি আমরা কি দিই 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তাহলে কি হবে, বিভিন্ন ভাবে ভেঙে যাবে। কত ধরনের ভাঙতে পারে দেখবো একটা একটা করে ভেঙে। প্রথমে যেটা বলেছিলাম কি বলো না, CH3 CH2 হোল 6 CH3 প্লাস ইথিন C2H4, এমনও ভাঙতে পারে। কিংবা এটাকে এমনও ভাঙতে পারে CH3 CH2 হোল 5 CH3 6 2 8 2 10, আর এটা হচ্ছে প্লাস C3H6, এমনও ভাঙতে পারে। কিংবা CH3 CH2 হোল 4 CH3 প্লাস হচ্ছে C4H8, এমনও ভাঙতে পারে। CH3 CH2 হোল 3 CH3 প্লাস হচ্ছে C5H10, কিংবা CH3 সরি এটা 5 হবে, 6 2 8 2 10 5 2 7 3 10 4 2 6 4 10 আর 2 আর 3, ঠিক আছে 3 2 5 5 10, আর CH2 হোল 2 CH3 2 2 4 C6H12, এভাবে ছোট ছোট কার্বন শৃঙ্খলের অণুতে পরিণত হয়ে যাবে। তাহলে কি বললাম, শুধুমাত্র তাপ প্রয়োগ করে একটা দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বনকে ভেঙে তুলনামূলকভাবে নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট ছোট ছোট হাইড্রোকার্বন অণুর মিশ্রণে পরিণত করাকে আমরা কি বলবো, থার্মাল ক্র্যাকিং বলবো। এখানে যে ক্র্যাকিংটা হবে সেটা হচ্ছে কার্বন কার্বন বন্ধন বিভাজন হবে। বিভিন্ন জায়গায় কার্বন কার্বন বন্ধন ভাঙতে পারে। একটা দীর্ঘ শৃঙ্খল কার্বন চেনের বিভিন্ন জায়গায় সেই কার্বন কার্বন বন্ধন ভাঙতে পারে, কিংবা কার্বন হাইড্রোজেন বন্ধন বিভাজিত হতে পারে, হয়ে কি করবে, একটা মিশ্রণ উৎপন্ন করবে। একে বলা হয় থার্মাল ক্র্যাকিং। ঠিক একইভাবে যদি ক্যাটালাইটিক ক্র্যাকিং বলা হয়, অনুঘটকীয় ক্র্যাকিং, ক্যাটালাইটিক ক্র্যাকিং। এরপর যেটা হচ্ছে ক্যাটালাইটিক ক্র্যাকিং। ক্যাটালাইটিক ক্র্যাকিং অনুঘটকীয় ক্র্যাকিং কি না, এখানে শুধুমাত্র অনুঘটকের উপস্থিতিতে, শুধুমাত্র অনুঘটকের উপস্থিতিতে একটা উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন অণুকে ভেঙে ছোট ছোট হাইড্রোকার্বন অণুতে পরিণত করার পদ্ধতিকে আমরা কি বলবো, ক্যাটালাইটিক ক্র্যাকিং বলবো। এখানে অনুঘটক হিসেবে সব থেকে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হয়। সরি মিস্টেক হয়ে গেল,
এখানে যেটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম। এদের যে অনুপাত ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি 4:1 অনুপাতে ব্যবহার করা হয়। আর টেম্পারেচার যেটা রাখা হয় সেটা হচ্ছে 330 থেকে 380 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। এই টেম্পারেচারটা লাগে কি বললাম, শুধুমাত্র তাপ প্রয়োগ করে খুব নিম্ন তাপে একটা উচ্চ শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বনকে ক্যাটালিস্টের উপস্থিতিতে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র হাইড্রোকার্বন অণুতে পরিণত করার পদ্ধতিকে আমরা বলবো ক্যাটালাইটিক ক্র্যাকিং বলবো। এখানে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় সিলিকা এবং অ্যালুমিনিয়াম, এর 4:1 অনুপাতে মিশ্রণ ব্যবহার করা হয়। আর টেম্পারেচার যেটা লাগে এই ক্যাটালাইটিক ক্র্যাকিং এর জন্য সেটা হচ্ছে 330 থেকে 380 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই পদ্ধতিতে কেরোসিনকে গ্যাসোলিনে পরিণত করা হয়। কি বললাম, এই পদ্ধতিতে কেরোসিনকে গ্যাসোলিনে পরিণত করা হয়। এবারে যেটা আমরা আলোচনা করব আমাদের মূল বিষয় সেটা ছিল হাইড্রোকার্বন। তো আজকে যেটা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। না, হাইড্রোকার্বনকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি ওপেন চেন, আরেকটা হচ্ছে হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করা হয়। হাইড্রোকার্বনকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে। প্রথমে সেটা হচ্ছে কি একটা হচ্ছে ওপেন চেন, একটা হচ্ছে ওপেন চেন। ওপেন চেন হাইড্রোকার্বন বা ওর এটাকে বলা হয় কি অ্যাসাইক্লিক। অ্যাসাইক্লিক। আরেকটা হচ্ছে ক্লোজ চেন। ক্লোজ চেন হাইড্রোকার্বন और সাইক্লিক। কি বললাম, একটা হচ্ছে ওপেন চেন আর একটা হচ্ছে ওপেন চেন হাইড্রোকার্বন और অ্যাসাইক্লিক, আর দ্বিতীয়ত হচ্ছে ক্লোজ চেন হাইড্রোকার্বন বা সাইক্লিক। তো ওপেন চেন কাকে বলবো না, যেসব যৌগের অণুতে কার্বন পরমাণুগুলি পাশাপাশি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা দীর্ঘ শৃঙ্খল চেন গঠন করে সেই হাইড্রোকার্বনকে আমরা কি বলবো, ওপেন চেন হাইড্রোকার্বন বলবো। এই ওপেন চেন হাইড্রোকার্বন দু ধরনের হয়, একটা হচ্ছে কি স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড যেটা সেটা হচ্ছে অ্যালকেন। আনস্যাচুরেটেড সেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। এদেরকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন। কি বললাম না, একটা হাইড্রোকার্বনকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ওপেন চেন হাইড্রোকার্বন আর একটা হচ্ছে ক্লোজ চেন হাইড্রোকার্বন। ওপেন চেন হাইড্রোকার্বনটা কি না, যেসব যৌগের অণুতে একাধিক কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটি শৃঙ্খল চেন গঠন করে তাদেরকে আমরা বলবো কি ওপেন চেন হাইড্রোকার্বন। আর ক্লোজ চেন হাইড্রোকার্বন কাদেরকে বলবো না, যে সমস্ত যৌগে একাধিক কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বলয়ের আকারে একটা হচ্ছে কি হাইড্রোকার্বন অণু গঠন করে তাদেরকে আমরা বলবো কি না ক্লোজ চেন হাইড্রোকার্বন।
তো এই ওপেন চেইন হাইড্রোকার্বনকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? না যে সমস্ত যৌগের মধ্যে কার্বন কার্বন এক বন্ধন দ্বারা বর্তমান, যে সমস্ত যৌগের দুটি কার্বন পরমাণু পরস্পর এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে আমরা কি বলবো? অ্যালকেন বলবো। একটু মুছে নিই। যেমন আমরা আলোচনা করব অ্যালকেন বা স্যাচুরেটেড। অ্যালকেনটা কি? এই অ্যালকেনটা বা স্যাচুরেটেড, স্যাচুরেটেড এটা হচ্ছে অ্যালকেন। না এই অ্যালকেনে কি না কমপক্ষে দুটি কার্বন পরমাণু পরস্পর এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, এক বন্ধন দ্বারা যুক্ত থাকে অর্থাৎ সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। যে সমস্ত যৌগে দুটি কার্বন পরমাণু পরস্পর সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, কিংবা কার্বন হাইড্রোজেন বন্ধন সেটা হচ্ছে পরস্পর সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাদেরকে আমরা বলবো কি? স্যাচুরেটেড অ্যালকেন বা স্যাচুরেটেড বা অ্যালকেন বলবো। তো এদের যে উদাহরণ সেটা হবে কি? ইথেন। স্যাচুরেটেড বা অ্যালকেনের উদাহরণ হবে কি? ইথেন, প্রোপেন, বিউটেন, ইত্যাদি। তাহলে দেখো এখানে কার্বন কার্বন কি রয়েছে? এক বন্ধন রয়েছে, পরস্পর সঙ্গে কার্বন কার্বন এক বন্ধন, কিংবা কার্বন হাইড্রোজেন কি রয়েছে? এক বন্ধনের মাধ্যমে যুক্ত, তাদেরকে আমরা কি বলবো? স্যাচুরেটেড, স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলবো বা অ্যালকেন বলবো। আনস্যাচুরেটেড কাদের বলবো? অর্থাৎ যারা পাই বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। কি থাকে? পাই বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। এখানে তো কার্বন কার্বন সিগমা বন্ড থাকে, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড থাকে, এছাড়াও কি থাকে? পাই বন্ধন যুক্ত থাকে, কার্বন কার্বনের মধ্যে পাই বন্ধন থাকে, তাদেরকে আমরা আনস্যাচুরেটেড বলবো। যদি দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি ডবল বন্ড থাকে তখন তাকে আমরা বলবো কি? অ্যালকিন বলবো। আর কার্বন কার্বন যদি ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তখন তাদেরকে আমরা কি বলবো? অ্যালকাইন বলবো। তো আমরা এবার আলোচনা করব অ্যালকিন। অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিনটি কি? না যেসব যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন বর্তমান তাদেরকে আমরা কি বলবো? অ্যালকিন বলবো। যেমন হচ্ছে ইথিন, CH2 ডাবল বন্ডেড CH2, প্রোপিন, বিউটিন, দুই দুই চার, 1 2 2 4, এটা হচ্ছে ইথিন, প্রোপিন, বিউটিন। আর অ্যালকাইন কি? না যে সমস্ত যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন বর্তমান তাদেরকে আমরা কি বলবো? অ্যালকাইন বলবো, অ্যালকাইন। যে সমস্ত যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন বর্তমান, যেমন হচ্ছে CH ট্রিপল বন্ড CH, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, 3 1 4 3 4, এই তো ইথাইন, প্রোপাইন, বিউটাইন। অর্থাৎ যে সমস্ত যৌগে কার্বন কার্বন ট্রিপল বন্ড বর্তমান তাদেরকে আমরা কি বলবো? অ্যালকাইন বলবো। এবারে আমরা আলোচনা করব ক্লোজ চেন হাইড্রোকার্বনকে নিয়ে বা সাইক্লিক হাইড্রোকার্বনকে নিয়ে। এবার হচ্ছে সাইক্লিক হাইড্রোকার্বন। এই সাইক্লিক হাইড্রোকার্বন কাদেরকে বলবো? না যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পর যুক্ত হয়ে একটা বলয়ের আকার গঠন করে তাদেরকে আমরা কি বলবো? সাইক্লিক হাইড্রোকার্বন বলবো। এই সাইক্লিক হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যালিসাইক্লিক। এদেরকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যারোমেটিক, আর একটা হচ্ছে অ্যালিসাইক্লিক।
অ্যালিসাইক্লিক। তো অ্যালিসাইক্লিক কাদেরকে বলবো না, অ্যালিসাইক্লিককে আবার দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেডটা কি? এটা হচ্ছে সাইক্লোঅ্যালকেন, এটা হচ্ছে সাইক্লোঅ্যালকিন। একটা হচ্ছে স্যাচুরেটেড যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইক্লোঅ্যালকেন, আর একটা হচ্ছে আনস্যাচুরেটেডটা হচ্ছে সাইক্লোঅ্যালকিন। এটা হচ্ছে স্যাচুরেটেড বা সাইক্লোঅ্যালকেন। এরা আবার দু ধরনের, আনস্যাচুরেটেডটা দু ধরনের, একটা হচ্ছে সাইক্লোঅ্যালকিন আর একটা হচ্ছে সাইক্লোঅ্যালকাইন। এটা হচ্ছে সাইক্লোঅ্যালকিন আর একটা হচ্ছে সাইক্লোঅ্যালকাইন। সাইক্লোঅ্যালকাইন। তো প্রথমে আমরা কি বলেছিলাম যে সাইক্লিকটাকে দু ভাগে ভাগ করা হয়, একটা অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যালিসাইক্লিক। অ্যারোমেটিক কাদেরকে বলবো না, যে সমস্ত যৌগে এক বা একাধিক কি রয় বেঞ্জিন বলয় বিচ্ছিন্ন অবস্থায় কিংবা ফিউজড অবস্থায় রয়েছে তাদেরকে আমরা বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাদেরকে বলবো না, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাদেরকে বলবো না, যে সমস্ত হাইড্রোকার্বন এক বা একাধিক বেঞ্জিন বলয় বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে কিংবা ফিউজড অবস্থায় থাকতে পারে তাদেরকে আমরা কি বলবো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলবো। যেমন বেঞ্জিন, এটি হচ্ছে বেঞ্জিন। যেমন টলুইন, যেমন বাইফিনাইল, এটা ফিউজড অবস্থায় রয়েছে বাইফিনাইল। এটা হচ্ছে বেঞ্জিন, টলুইন, বাইফিনাইল, ন্যাপথেলিন, এরা হচ্ছে কি ফিউজড অবস্থায় রয়েছে আর এটা হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, সিঙ্গেল অবস্থায় রয়েছে। তো এগুলো হচ্ছে কি অ্যারোমেটিক, না যে সমস্ত যৌগে এক বা একাধিক বেঞ্জিন বলয় বিচ্ছিন্ন কিংবা ফিউজড অবস্থায় রয়েছে তাদেরকে আমরা কি বলবো, অ্যারোমেটিক যৌগ বলবো। এবারে হচ্ছে কি না সাইক্লিকের অ্যালিসাইক্লিক কাদেরকে বলবো না, এখানে এক বা একাধিক কার্বন পরমাণু এরা কি রয়েছে ফিউজড আকারে রয়েছে, বলয়ের আকারে যুক্ত রয়েছে। এখানে কি রয়েছে এক বা একাধিক কার্বন পরমাণুগুলো কি রয়েছে যুক্ত রয়েছে। তো এখানে সাইক্লোঅ্যালকেন কাদেরকে বলবো না, যে সমস্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বনে একাধিক কার্বন পরমাণু পরস্পর এক বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে হাইড্রোকার্বন গঠন করে তাদেরকে আমরা কি বলবো, সাইক্লোঅ্যালকেন বলবো। তাহলে প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সাইক্লোঅ্যালকেন। সাইক্লোঅ্যালকেন না, এখানে একাধিক কার্বন পরমাণুগুলো পরস্পর এক বন্ধনের সঙ্গে যে যুক্ত হয়ে একটি বদ্ধ হাইড্রোকার্বন গঠন করে বা বদ্ধ চেন গঠন করে, বলয় গঠন করে তাদেরকে আমরা কি বলবো, সাইক্লোঅ্যালকেন বলবো। যেমন হচ্ছে প্রোপেন, তিনটি কার্বন পরমাণু পরস্পর এক বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে কি হয়েছে একটা বলয় গঠন করেছে, তো একেই আমরা বলবো কি সাইক্লোঅ্যালকেন বলবো। যেমন C3H6। তাহলে যে সমস্ত হাইড্রোকার্বনে একাধিক কার্বন পরমাণু পরস্পর এক বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে একটি বলয় আকারে হাইড্রোকার্বন গঠন করে তাদেরকে আমরা বলবো কি না, সাইক্লোঅ্যালকেন বলবো। পরস্পর এক বন্ধনের সাহায্যে কার্বনগুলো যুক্ত রয়েছে। যেমন এটা হচ্ছে কি সাইক্লোপ্রোপেন, এটা হচ্ছে সাইক্লোবিউটেন, C4H8, সাইক্লোবিউটেন। এটা সাইক্লোপেন্টেন,
সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন C6H12 এইগুলো। আর সাইক্লোএলকিন কাদেরকে বলবো না, যে সমস্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বনে একাধিক কার্বন পরমাণু পরস্পর দ্বিবন্ধনের সাহায্যে যুক্ত হয়ে একটি বলয় আকারে হাইড্রোকার্বন অণু গঠন করে, তাদেরকে আমরা কি বলবো, সাইক্লোএলকিন বলবো। আর সাইক্লোঅ্যালকাইন কাদের বলবো না, যাদের ক্ষেত্রে ত্রিবন্ধন থাকবে, তাহলে আমরা বলবো সাইক্লোএলকিন। তার বলয়ে অ্যাটলিস্ট একটি দ্বিবন্ধন থাকলে তখন তাকে সাইক্লোএলকিন বলবো। সাইক্লোএলকিন না প্রোপিন, সাইক্লোপ্রোপিন, এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। তাহলে এই বলয়ের মধ্যে একটি দ্বিবন্ধন রয়েছে, তাই এটা হচ্ছে কি সাইক্লোপ্রোপিন। সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন, সাইক্লোপেন্টিন, সাইক্লোপেন্টিন, সাইক্লোহেক্সিন, এগুলো হচ্ছে সাইক্লোবিউটেন। সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সিন, সাইক্লোহেক্সিন, এইগুলো। সরি, এবারে আমরা যেটা একটা জিনিস ছেড়ে গেছি সেটা হচ্ছে আমরা ক্র্যাকিং সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু রিফর্মিংটা বলতে ভুলে গেছি। রিফর্মিং একটু ছেড়ে গেছিলাম, আমরা ক্র্যাকিংটা আলোচনা করেছিলাম কিন্তু রিফর্মিংটা ছেড়ে গেছিলাম। রিফর্মিং, রিফর্মিংটা কি না, যে পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় অ্যালকেন কিংবা সাইক্লোঅ্যালকেনকে হাইড্রোকার্বনে একটা বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বনে পরিণত করা হয় বা বলয়ের আকারে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে পরিণত করা হয়, তাকে আমরা কি বলবো, রিফর্মিং, অর্থাৎ যুক্ত করে দেবো, ফর্মিং করব না। যে পদ্ধতিতে অ্যালকেন কিংবা সাইক্লোঅ্যালকেনকে অনুঘটকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় অ্যারোমেটিক হাইড্রোকার্বনে পরিণত করা হয়, তাদেরকে আমরা কি বলবো, রিফর্মিং বলবো। তো এই পদ্ধতিতে, এই রিফর্মিং পদ্ধতিতে 6 থেকে 8টি কার্বন পরমাণু বিশিষ্ট একটা সাইক্লোঅ্যালকেন কিংবা সাইক্লোঅ্যালকিনকে নেওয়া হয়। তারপরে প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল অনুঘটককে 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে প্রথমে কি হবে, সাইক্লাইজেশন হবে, হয়ে সাইক্লোঅ্যালকেনে পরিণত হবে, এবং সাইক্লোঅ্যালকেনটা পরবর্তী কি হবে, আবার কি হবে, অ্যারোমেটাইজেশনের মাধ্যমে সেটা অ্যারোমেটিক হাইড্রোকার্বনে রূপান্তরিত হয়ে যাবে, একে বলা হয় অ্যারোমেটাইজেশন। তো এই পুরো পদ্ধতিটাকে বলা হয় কি, রিফর্মিং। একে কি বলা হয়, রিফর্মিং। রিফর্মিং 6 থেকে 8টি কার্বন পরমাণু বিশিষ্ট একটি অ্যালকেনকে, ধরো একটা 6CH3 CH2 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 CH3, এটা 6টি কার্বন পরমাণু বিশিষ্ট একটা মুক্ত শৃঙ্খল অ্যালকেন রয়েছে। একে যদি আমরা কি করি, প্লাটিনাম, প্লাটিনাম ক্যাটালিস্ট দেব, 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেব, তাহলে কি হবে, ডিহাইড্রোজিনেশনের মাধ্যমে দুটি হাইড্রোজেন পরমাণু, এইখান থেকে একটা হাইড্রোজেন এবং এইখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে। অপসারিত হয়ে গিয়ে কি হবে, এটাকে প্রথমে সাইক্লাইজেশন হয়ে যাবে, CH2 সাইক্লোহেক্সেনে পরিণত হয়ে যাবে, CH2 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 CH2, এটা হচ্ছে সাইক্লোঅ্যালকেন, এটা হচ্ছে সাইক্লাইজেশন। এই পদ্ধতিকে বলা হয় সাইক্লাইজেশন।
এই সাইক্লোঅ্যালকেনটাকে পরবর্তী কি করবে, আবার অ্যারোমেটাইজেশন করবে। একে প্লাটিনাম ক্যাটালিস্ট 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে সেটা কি হবে, অ্যারোমেটাইজেশন হয়ে যাবে। অ্যারোমেটাইজেশনের মাধ্যমে কি হবে, -3H2 দিয়ে কি হবে, অ্যারোমেটিক বলয়ে পরিণত হয়ে যাবে। অ্যারোমেটিক অর্থাৎ বেনজিনে কনভার্ট হয়ে যাবে, বেনজিন বলয়ে পরিণত হয়ে যাবে। CH যদি এইখান থেকে একটা হাইড্রোজেন নিই, এদের থেকে দুটো হাইড্রোজেন, এদের থেকে দুটো হাইড্রোজেন অপসারিত করি, মোট 6খানা হাইড্রোজেনকে অপসারিত করব। CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, এই হলো বেনজিন। এটি হচ্ছে বেনজিনে কনভার্ট হয়ে গেল। এই বেনজিনটাকে আমরা এরকমও লিখতে পারি, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড হচ্ছে, এটা হচ্ছে বেনজিনে কনভার্ট হয়ে গেল। একেই বলা হয় কি না, রিফর্মিং। একে বলা হয় রিফর্মিং। যদি আমরা এখানে আরেকটা নিতাম, এটা একটা পদ্ধতি হতে পারে, যদি 7টা কার্বন নিতাম তাহলে এখানে হয়ে যেত কি, এখানে আরেকটা যদি মিথাইল গ্রুপ নিতাম তাহলে এখানে একটা কি থাকতো, হাইড্রোজেন এখান থেকে যেত, সঙ্গে সঙ্গে এখানে একটা থাকতো, আবার এখানটায় কি হতো, একটা CH3 হয়ে যেত। ঠিক আছে, তো এইভাবে C হয়ে যেত, তো এটা C হয়ে যেত, দিয়ে এখানে একটা CH3 ঢুকে যেত। ঠিক আছে, তো এরকম পদ্ধতিকে আমরা বলবো কি, রিফর্মিং। রিফর্মিং বলবো। রিফর্মিং কাকে কি বলবো, অ্যালকেন ও সাইক্লোঅ্যালকেনকে অনুঘটকের উপস্থিতিতে 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে প্রথমে কি হয়ে যাবে, সাইক্লাইজেশন হয়ে সাইক্লোঅ্যালকেনে কনভার্ট হবে। সাইক্লোঅ্যালকেনটাকে পরবর্তীকালে প্ল্যাটিনাম অনুঘটক 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে সেখানে অ্যারোমেটাইজেশন হয়ে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে উৎপন্ন করবে। কনফরমেশনাল আইসোমারিজম। কনফরমেশনাল আইসোমেরিজম। এবার হচ্ছে আমরা আলোচনা করব কনফরমেশনাল আইসোমারিজম। না, এক বন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন পরমাণু, কি বললাম, এক বন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন পরমাণু একটি কার্বন পরমাণুকে ফিক্সড রেখে অপর কার্বন পরমাণুটিকে কার্বন কার্বন বন্ধন অক্ষের চতুর্দিকে আবর্তন ঘটালে যে অসংখ্য কি হয় গঠন লক্ষ্য করা যায়, এদেরকে বলা হয় কি, কনফর্মার। তো এই যে বিভিন্ন ধরনের গঠন লক্ষ্য করা যায় এদেরকে বলা হয় কি, কনফরমেশনাল আইসোমারিজম। একে বলা হয় কি, কনফরমেশনাল আইসোমারিজম। যেমন ধরো, যদি দ্বিবন্ধন থাকে, কার্বন কার্বন এক বন্ধন দ্বারা গঠিত, কার্বন কার্বন এক বন্ধন দ্বারা গঠিত দুটি কার্বন পরমাণু, কি বললাম, কার্বন কার্বন এক বন্ধন দ্বারা গঠিত দুটি কার্বন পরমাণু একটি কার্বন পরমাণুকে ফিক্সড রেখে অপর কার্বন পরমাণুটাকে এই কার্বন কার্বন বন্ধন অক্ষের চতুর্দিকে যদি ঘুরানো হয় তাহলে কি হবে না, অসংখ্য গঠন লক্ষ্য করা যাবে। একে বলা হয় কি, সমাবয়বতা, এবং এই পদ্ধতিকে বলা হয় কনফরমেশনাল আইসোমারিজম বলা হয়। কি বললাম, কার্বন কার্বন এক বন্ধন দ্বারা গঠিত দুটি কার্বন পরমাণু একটি কার্বন পরমাণুকে ফিক্সড রেখে যদি অপর কার্বন পরমাণুকে কার্বন কার্বন বন্ধন অক্ষের চতুর্দিকে ঘোরানো হয়, ঠিক এইভাবে যদি ঘোরানো হয় তো ঘোরালে কি হয়, বিভিন্ন ধরনের এদের গঠন লক্ষ্য করা যাবে। এই পদ্ধতিকে বলা হয় কনফরমেশনাল আইসোমারিজম। কারণ দেখো, এই কার্বনের কটা হাত রয়েছে, এখানে কি হবে না, কনফরমেশনাল আইসোমারিজমের জন্য অবশ্যই কার্বন কার্বন এক বন্ধন বর্তমান। যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতো
তাহলে কিন্তু এই কার্বনের রোটেশন হওয়া সম্ভব নেই। কার্বন কার্বন অক্ষ বরাবর কার্বনের রোটেশন হওয়া সম্ভব না। তো কারণটা কি, ধরো এই কার্বনের হচ্ছে 3টি বন্ড রয়েছে, আবার এই কার্বনের হচ্ছে 3টি বন্ড রয়েছে। এই কার্বনের 3টি বন্ড রয়েছে, আরেকটি হচ্ছে 3টি রয়েছে। তো এদেরকে যদি আমরা দেখে নিই 3টি কালার দিয়ে, তিনটি বন্ড রয়েছে। তো এই কার্বনটাকে যদি ফিক্স রেখে এই কার্বনটাকে যদি আমি কন্টিনিউয়াসলি যদি ঘোরাতে থাকি, কিভাবে থেকে এইভাবে রোটেশন করতে থাকি, তাহলে কি হবে, এই বন্ধন এর অসংখ্য কনফর্মেশন পাওয়া যাবে, অসংখ্য গঠন আকৃতি পাওয়া যাবে, তাই কি না? দেখো ঠিক এমন ভাবে যদি দেখি যে এই কার্বনটাকে আমি ফিক্স রেখে দিলাম, একে নাড়াবো না, এই কার্বনটাকে ধরে আমি কিভাবে এভাবে ঘোরাতে থাকবো, ঘোরাতে থাকলে কি হবে, এই কার্বন হাইড্রোজেন বন্ধনের সঙ্গে এর যে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে তার সঙ্গে কি অনবরত ঘুরতে থাকবে এবং বিভিন্ন ধরনের কি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 5 ডিগ্রি 10 ডিগ্রি 20 ডিগ্রি 180 ডিগ্রি 260 ডিগ্রি কিংবা 360 ডিগ্রি এভাবে অ্যাঙ্গেলে ঘোরাতে থাকবে এবং বিভিন্ন ধরনের এর কি হবে একটা গঠন পাওয়া যাবে। যতবার ঘোরাতে থাকবো, যত ডিগ্রিতে ঘোরাতে থাকবো, তত কি হবে বিভিন্ন ধরনের এদের এক একটা গঠন পাওয়া যাবে। এদেরকে বলা হয় কি কনফরমেশনাল আইসোমারিজম। তো এই ঘটনাকে এক একটা কনফর্মার পাবো, এক একটা গঠনকে আমরা কি বলবো, এক একটা কনফর্মার বলবো। তো জিনিসটা খুব বিভৎস লাগছে, উদাহরণ দিয়ে বোঝালে সেটা ভালো করে বুঝতে পারবে। তো এই কনফরমেশনগুলো কি হয়, 3 ডাইমেনশনাল হয়, ত্রিমাত্রিক হয়। তাই এদেরকে আমরা কি করব, ফ্লাইং ওয়েজ আর হচ্ছে শো হর্স, নিউমেন প্রজেকশন ইত্যাদির মাধ্যমে এদের আমরা কি করব, বিন্যাসকে উপস্থাপন করব। তাহলে এই কনফরমেশনগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল হওয়ার জন্য এদেরকে আমরা কোন কোন বিন্যাসের সাহায্যে উপস্থাপন করব। তো প্রথমত যেটা আমরা করব সেটা হচ্ছে কি ফ্লাইং ওয়েজ, ফ্লাইং ওয়েজ। দ্বিতীয়ত হচ্ছে শো হর্স, প্রজেকশন, প্রজেকশন ফর্মুলা। আর একটা হচ্ছে নিউমেন প্রজেকশন ফর্মুলা। নিউমেন প্রজেকশন ফর্মুলা। তো এই 3টি পদ্ধতির সাহায্যে যে কনফর্মারগুলো যে পাবো, বিভিন্ন যে কনফর্মারগুলো পাবো, সেই কনফর্মারগুলোকে ফ্লাইং ওয়েজ, শো হর্স প্রজেকশন ফর্মুলা আর একটা হচ্ছে নিউমেন প্রজেকশন ফর্মুলা, এতগুলো ফর্মুলার সাহায্যে আমি সেই কনফর্মারগুলোকে প্রতিস্থাপন করব। তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। আরেকবার বলছি যে কনফরমেশনাল আইসোমারিজম কাকে বলে। কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন পরমাণু একটি কার্বনকে স্থির রেখে অপর কার্বনকে যদি ঘোরানো হয় তাহলে কি হবে, বিভিন্ন ধরনের কি হবে গঠন লক্ষ্য করা যাবে। এই ঘটনাকে কনফরমেশনাল আইসোমারিজম বলে। একবার ভালো করে দেখো, ধরো ইমাজিন করো এটা আমার হাত, ঠিক আছে, এই হাতে এটা একটা কার্বন মনে করো আর এটাকে একটা কার্বন মনে করো, ঠিক আছে, এই হাতের এইটা একটা কার্বন মনে করো আর এইটাকে একটা কার্বন মনে করো। এই কার্বনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ধন যুক্ত রয়েছে, আবার এই কার্বনের সঙ্গে 3টি হাইড্রোজেন, তার মধ্যে একটা হাইড্রোজেন এটা আমাকে মনে করো, এই শোল্ডারটাকে মনে করো একটা হাইড্রোজেন, আর বাকি এই দিকে একটা রয়েছে আর নিচের দিকে একটা রয়েছে। তো যখনই আমি এই হাতটাকে ফিক্স রেখে যখন শুধু এই কার্বনটাকে রোটেট করব, এইভাবে যদি রোটেট করতে থাকি তাহলে দেখো প্রথমে এই কার্বনের সঙ্গে এই হাইড্রোজেন কি ছিল সরাসরি, আবার এই কার্বনের সঙ্গে এই হাইড্রোজেন কি ছিল একই অভিমুখে ছিল। যখনই আমি এইভাবে ঘোরাতে থাকছি তখন এই কার্বন হাইড্রোজেনের সঙ্গে এই কার্বন হাইড্রোজেনের কি গঠন কি আলাদা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। এইভাবে যত ঘোরাতে থাকবো তত পরিবর্তন হতে থাকবে, ফলে বিভিন্ন ধরনের গঠন লক্ষ্য করা যাবে। এই ঘটনাকে কনফরমেশনাল আইসোমারিজম বলবে। তবে কত ধরনের
গঠন হতে পারে আমরা ফ্লাইং ওয়েলস, সোহর্স, নিউম্যান প্রজেকশন ফর্মুলার সাহায্যে সেগুলোকে দেখব। তো আমরা দেখব একটা উদাহরণ নেব, ধরো ইথেন, কনফরমেশন অফ ইথেন। কনফরমেশন অফ ইথেন। তো এখানে যদি আমরা কোন ইথেনের কনফরমেশন নিই তাহলে দেখতে পাবো ইথেনের দুটি কার্বনের সঙ্গে তিনটি হচ্ছে হাইড্রোজেন যুক্ত রয়েছে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো যে কোনো একটি কার্বনকে, ধরো এটা এক নম্বর সম্মুখ কার্বন, এটা হচ্ছে পেছনের দিকে কার্বন, বা এটা পিছনের কার্বন মনে করবো, এটাকে সামনের দিকে কার্বন মনে করবো। তো যে কোনো একটাকে যদি আমি ফিক্স রেখে দিই, ফিক্স রেখে যদি এই কার্বনটাকে ধরি, শুধুমাত্র এই কার্বনটা একদম ফিক্সড রাখলাম, এটা ধরো ফিক্স, এটাকে ফিক্স রেখে যদি এটাকে ঘোরাতে থাকি তাহলে কি হবে, অনবরত ঘুরতে থাকবে। অনবরত যখন ঘুরবে কার্বন কার্বন অক্ষ বরাবর, তখন বিভিন্ন ধরনের কি হবে, গঠন আমরা লক্ষ্য করতে পারবো। তবে এর বিভিন্ন ধরনের গঠনের মধ্যে সবথেকে প্রধান যে গঠন সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ইপ্লিক্স কনফর্মেশন আর একটা হচ্ছে স্টেগার কনফর্মেশন। এভাবে এই কার্বনটাকে ফিক্স রেখে এই কার্বনটাকে যখন কন্টিনিউয়াসলি ঘোরাতে থাকবো, তখন এই কার্বন হাইড্রোজেনের সাপেক্ষে, এই কার্বন হাইড্রোজেন বন্ধনের সাপেক্ষে এই কার্বন হাইড্রোজেন বন্ধনে কি হচ্ছে, বিভিন্ন ধরনের গঠন লক্ষ্য করা যাবে। এবং বিভিন্ন ধরনের এক একটা করে কম্পাউন্ড আমরা পাবো বিভিন্ন অ্যাঙ্গেলে। তো সেদেরকে কনফর্মার বলবো। তো এদের বিভিন্ন গঠনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে গঠন, যে প্রধান যে গঠন, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি স্ট্যাগার কনফর্মেশন আর একটা হচ্ছে ইপ্লিক্স কনফর্মেশন। ইপ্লিক্স ইপ্লিক্স কনফর্মেশন আর একটা হচ্ছে স্টেগার। স্টেগার কনফর্মেশন। ইপ্লিক্স কনফর্মেশন কাকে বলবো না, যে কনফর্মেশনে এই কার্বন হাইড্রোজেনের সঙ্গে না এই মিথাইল গ্রুপের কার্বন হাইড্রোজেনের সঙ্গে এই মিথাইল গ্রুপের কার্বন হাইড্রোজেন একেবারে কি উপরিপাতিত থাকে, একেবারে উপরিপাতিত থাকে। অর্থাৎ একটা কার্বন হাইড্রোজেনের সঙ্গে এই কার্বন হাইড্রোজেন কি থাকে, একেবারে এর উপরে থাকে, ঠিক এর উপরে যদি মিশে যায় তখন তাকে আমরা কি বলবো, ইপ্লিক্স কনফর্মেশন বলবো। অর্থাৎ এই মিথাইল গ্রুপের কার্বন হাইড্রোজেনের সঙ্গে যে তিন জোড়া কার্বন হাইড্রোজেন আছে, এই মিথাইলের তিন জোড়া কার্বন হাইড্রোজেন যদি ঠিক এর উপরে পড়ে যায় তখন কি বলবো তাকে না, ইপ্লিক্স কনফর্মেশন। আর স্টেগার কনফর্মেশন কাকে বলবো না, যখন এই কার্বন হাইড্রোজেন এই মিথাইল গ্রুপের এই কার্বন হাইড্রোজেনের সঙ্গে এই মিথাইল গ্রুপের এই কার্বন হাইড্রোজেন কি থাকে, একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, অর্থাৎ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন তাকে আমরা কি বলবো, স্টেগার কনফর্মেশন বলবো। তখন তাকে আমরা কি বলবো, স্টেগার কনফর্মেশন বলবো। আর এই 0 থেকে 60 ডিগ্রির ভিতর অসংখ্য কনফর্মার আমরা পাবো, তাদেরকে আমরা কি বলবো, স্কিউ কনফর্মেশন। না, এই কার্বনটাকে ফিক্স রেখে যখন 0 থেকে 60 ডিগ্রির ভেতরে ঘোরাতে থাকো, 0 থেকে 60 ডিগ্রির ভেতরে ঘুরতে থাকলে যে কোনো গঠন করলে 0 থেকে 60 ডিগ্রির ভিতর যে কোনো গঠনটাকে আমরা কি বলবো, স্কিউ কনফর্মেশন। স্কিউ কনফর্মেশন, SKEW, স্কিউ কনফর্মেশন। তাহলে মূল যে কনফর্মেশন সেটা হচ্ছে ইপ্লিক্স কনফর্মেশন আর একটা হচ্ছে স্টেগার কনফর্মেশন। এই 0 থেকে 60 ডিগ্রির ভেতরে অসংখ্য কনফর্মেশন হতে পারে, তো সেই অসংখ্য কনফর্মেশনগুলোকে আমরা কি বলবো, স্কিউ কনফর্মেশন বলবো। ইপ্লিক্স কনফর্মেশন কাকে বলবো না, ইথেনের ইপ্লিক্স কনফর্মেশনটা কি না, ইথেনের একটি মিথাইল গ্রুপের কার্বন হাইড্রোজেনের সঙ্গে অপর মিথাইল গ্রুপের কার্বন হাইড্রোজেন যদি পুরোপুরি উপরিপাতিত থাকে, অর্থাৎ পুরোপুরি সামনের দিকে বা পুরোপুরি পেছনে থাকে, তখন তাকে আমরা কি বলবো, ইপ্লিক্স কনফর্মেশন বলবো। আর যদি একটি মিথাইল গ্রুপের সাপেক্ষে অপর মিথাইল গ্রুপের কার্বন হাইড্রোজেন যদি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে 60 ডিগ্রি বা সর্বোচ্চ দূরত্বে অবস্থান করে, তখন তাকে আমরা কি বলবো, স্টেগার কনফর্মেশন বলবো। তো এদেরকে আমরা কি বলবো, ওই কনফর্মেশনের সাহায্যে বোঝাবো। নিউম্যান, সোহর্স আর হচ্ছে ফ্লাইং ওয়েলস ফর্মুলাতে বোঝাবো ইথেনের যে কনফর্মেশনগুলো।
ধরো ইথেনের যে কনফরমেশন CH3 CH3, একে আমরা সবথেকে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কি ফ্লাইং ওয়েজ। ফ্লাইং ওয়েজ ফর্মুলাতে ফ্লাইং ওয়েজ এটা লিখলে কিরকম হবে না, ধরো এই একটি কার্বন আর একটি কার্বন, ফ্লাইং ওয়েজ একটি সলিড থাকবে, এর হচ্ছে এই কার্বন একটি সলিড থাকবে, আর একটা রোটেট থাকবে, সেটা হচ্ছে পিছনের দিকে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, আর এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, এই রোটেট হচ্ছে বিহাইন্ড। এখানে একটা হাইড্রোজেন, ধরো এইটা হচ্ছে কি এই বোর্ডের তলে, এটাকে যদি একটা তল ইমাজিন করা হয় তাহলে সলিড লাইনটা যেটা হবে সেটা এই তল বরাবর থাকবে, আর এই ডটেড লাইনটা কি হবে তলের পিছনের দিকে, আর এই যে মোটা যে বোনটা সেটা দেখতে পাবে এই বোর্ডের ঠিক উপরে। এই বোর্ডটাকে যদি আমরা ইমাজিন করি তাহলে সলিড লাইনে এই একটা বোর্ডে থাকবে এই লাইনটা, এই হাইড্রোজেনটা সলিড এই বোর্ড বরাবর থাকবে, আর এই ডটেডটা কি থাকবে বোর্ডের পিছনের দিকে, সেটাকে পিছনের দিকে বন্ধনটাকে বোঝানোর জন্য ডট দিয়ে, আর এই বোর্ডের উপরে বোঝানোর জন্য একে কি বলা হয় এই মোটা ফরকে লেখা হয় এইটা। তো এখানে দেখতে পাচ্ছি এর ঠিক এই কার্বন হাইড্রোজেন, এই কার্বন হাইড্রোজেন কি উপরে রয়েছে, এটাও পেছনে রয়েছে, এটাও কার্বন হাইড্রোজেনটা পেছনে রয়েছে, এই মিথাইল গ্রুপের যে হাইড্রোজেনটা রয়েছে এই হাইড্রোজেনের সঙ্গে এই হাইড্রোজেন কি এও উপরে রয়েছে, তাহলে এই কার্বনের এই হাইড্রোজেনটা উপরে রয়েছে, এই কার্বনের এই হাইড্রোজেন উপরে রয়েছে, এই কার্বনের এই হাইড্রোজেনটা পেছনের দিকে রয়েছে, এটা পেছনের দিকে রয়েছে, আর এখানে এই হাইড্রোজেনটা কি রয়েছে বোর্ড বরাবর রয়েছে, আর এটা এই তলে এই বোর্ডের তলে রয়েছে। তার মানে এটাকে আমরা কি বলবো ইপ্লিক্স কনফরমেশন, এটাকে কি বলবো ইপ্লিক্স, ইপ্লিক্স কনফরমেশন। আর তারপরে হচ্ছে তোমার কি যদি থাকে ধরো একটাকে ফিক্সড রেখে দিলাম, একটাকে ফিক্সড রেখে দিলাম, রেখে দিয়ে যদি আমি এটাকে কি করি ঘোরাতে থাকি, ঘুরিয়ে থাকি, ঘুরিয়ে দিলে কি 180 ডিগ্রিতে যদি করে দিই তখন কি হবে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে হাইড্রোজেন, তখন এটাকে বলা হয় এই কনফরমেশনটাকে বলা হয় স্টেগার কনফরমেশন। এটা সর্বোচ্চ দূরত্বে রয়েছে, দেখো এই এই মিথাইল গ্রুপের এই কার্বন হাইড্রোজেনের সঙ্গে এই মিথাইল গ্রুপের যে সলিড লাইনটা এরা কি রয়েছে পরস্পর কোণাকুণি রয়েছে এবং সর্বোচ্চ দূরত্বে অবস্থান করছে, একে বলা হয় স্টেগার কনফরমেশন, স্টেগার কনফরমেশন বলা হয়। তো এই ইপ্লিক্স কনফরমেশনের থেকে স্টেগার কনফরমেশন হচ্ছে কি মোর স্টেবল হয়, এগুলো মোর স্টেবল হয় কিসের জন্য না এটা হচ্ছে লেস স্টেবল, এটা হচ্ছে লেস স্টেবল, আর এটা হচ্ছে কি মোর স্টেবল। মোর স্টেবল ইপ্লিক্স কনফরমেশনের থেকে স্টেগার কনফরমেশন বেশি স্টেবল হয় কিসের জন্য না ইপ্লিক্স কনফরমেশনে কি হবে না এই মিথাইল গ্রুপের কার্বন হাইড্রোজেনের সঙ্গে এই মিথাইল গ্রুপের কার্বন হাইড্রোজেনের যে দূরত্ব সেটা হচ্ছে 0 ডিগ্রি, কারণ এদের মধ্যে এই কার্বন হাইড্রোজেনের সঙ্গে এই কার্বন হাইড্রোজেনের যে ইলেকট্রন রয়েছে তাদের মধ্যে কি থাকবে রিপালশন হবে, রিপালশন হওয়ার জন্য কি হবে এদের স্টেবিলিটি অনেক হ্রাস পেয়ে যাবে। কিন্তু এর ক্ষেত্রে দেখো স্টেগার কনফরমেশনের ক্ষেত্রে এখানে এই কার্বন হাইড্রোজেনের সঙ্গে এই কার্বন হাইড্রোজেন কি একটা সর্বোচ্চ দূরত্বে রয়েছে, এদের ইলেকট্রনের মধ্যে কি হবে না রিপালশন বেশি হবে না, তাই এরা কি হবে মোর স্টেবল হবে। এদের যদি যে এবার যদি আমরা একে কি করব না এটা ফ্লাইং ওয়েজে দেখলাম, এবারে যদি আমরা সোহর্স পদ্ধতিতে দেখি এরপরে যদি আমরা একে সোহর্স পদ্ধতিতে দেখি সোহর্স পদ্ধতিতে দেখি তখন কেমন হবে সোহর্স মানে ঘোড়ার মতো, ঠিক এটা একটা কার্বন আর এখানে একটা কার্বন রয়েছে, এইখানে রয়েছে কি বলতো একটা রয়েছে এরকম, এখানে একটা হাইড্রোজেন রয়েছে,
আর একটা কি রয়েছে না আরেকটা অন্য গালিতে দিই, এখানে একটা হাইড্রোজেন রয়েছে আর এখানে রয়েছে একটা। তাহলে দেখো এর এদিকে যেটা থাকবে সেটা অ্যাডিড হাইড্রোজেন থাকছে আর এখানে যেটা থাকছে হাইড্রোজেন। তাহলে দেখো এর নিচে কার্বন হাইড্রোজেন রয়েছে, এরও নিচে কার্বন হাইড্রোজেন রয়েছে, এর এই সাইডে কার্বন হাইড্রোজেন রয়েছে, এর এই সাইডে রেড কালারের রয়েছে, আর এটা হচ্ছে কি বলতো সবুজ কালারের রয়েছে কার্বন হাইড্রোজেন, এখানে সবুজ কালারের রয়েছে। তাহলে এরা এর ঠিক পিছনে এ রয়েছে বা এই কার্বন হাইড্রোজেনের সঙ্গে এটা ঠিক সামনের দিকে রয়েছে। একে যদি তুলে এনে এর উপরে বসানো হয় তাহলে এরা কি হবে, একে উপরের উপরে সম্পূর্ণ মিশে যাবে। এই কার্বনটাকে যদি তুলে ঠিক এর উপরে বসানো হয় তাহলে এই কার্বন হাইড্রোজেন রেড কালারের সঙ্গে মিশে যাবে, সবুজের সঙ্গে সবুজ, গ্রিনের সঙ্গে গ্রিন কি হয়ে যাবে, মিশে যাবে। একে বলা হয় কি ইপ্লিক্স কনফর্মেশন, একে বলা হয় ইপ্লিক্স কনফর্মেশন। এবারে এর স্টেগার কনফর্মেশনটা কি হবে, ধরো এরকম থাকলো, দুটি কার্বন রয়েছে, একটিকে ফিক্সড রেখে দিলাম, কি বললাম একটা কার্বনকে ফিক্সড রেখে দিলাম থাকলো, বাকি এর কি করলাম এর হাইড্রোজেন আর হচ্ছে এর হাইড্রোজেন রয়েছে। এবারে এই কার্বনটাকে ধরে কি করবো, ঠিক ঘুরিয়ে দেবো, এইভাবে ঘুরাতে হবে, ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিলে যে কনফর্মেশন পাবো সেটা হচ্ছে স্টেগার কনফর্মেশন পাবো। কি থাকবে না ঠিক উল্টোটা হয়ে যাবে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, বাকি কি হবে না এই সবুজটা এধারে চলে আসবে আর রেডটা কি হবে এধারে চলে আসবে। তাহলে দেখো ঠিক একে ধরে ঠিক ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে কি হবে পুরোটা সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। তো একে বলা হয় কি স্টেগার কনফর্মেশন। স্টেগার কনফর্মেশন বলবো। একে বলবো স্টেগার কনফর্মেশন। এবার এই ইপ্লিক্স কনফর্মেশনের থেকে স্টেগার কনফর্মেশন হচ্ছে কি বেশি স্টেবল হয়। কতটা স্টেবিলিটি বেশি থাকে না এর স্টেবিলিটি বেশি হচ্ছে কি না ইপ্লিক্স, এর স্টেবিলিটি অনেক বেশি, এটা হচ্ছে মোর স্টেবল, মোর স্টেবল, এটা হচ্ছে লেস স্টেবল। এবার যদি আমি এটাকে সহজ পদ্ধতিতে দেখাই, যদি একে নিউম্যান প্রজেকশনে দেখাই কেমন, যদি একে নিউম্যান প্রজেকশনে দেখাই, ইথেন অণুর যে কনফর্মেশন সেকে নিউম্যান প্রজেকশনে দেখাই, তাহলে আমরা দেখলাম লাইন ওয়াইজ পদ্ধতিতে তার কনফিগারেশনটা দেখলাম, এবার হচ্ছে সোর্সে দেখলাম, এখন যেটা দেখব সেটা হচ্ছে নিউম্যান প্রজেকশন। নিউম্যান প্রজেকশন ফর্মুলা, নিউম্যান প্রজেকশন ফর্মুলা দেখব। ধর ইথেন, একে আমরা নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে দেখব। তো নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে কি করব না একটা, এটা হচ্ছে C1 ধরে নেব, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। এই 1 নম্বর কার্বনটাকে আমরা বৃত্তের পরিধি ধরে নিয়েছি, বৃত্তের এই পরিধিটাকে আমরা কি ধরে নিয়েছি 1 নম্বর কার্বন, আর বৃত্তের পরিধিটাকে আমরা কি করলাম 1 নম্বর কার্বন নিলাম। এই কার্বনের সঙ্গে কি রয়েছে 3টে হাইড্রোজেন যুক্ত রয়েছে, ধরো এভাবে হাইড্রোজেন, এই বৃত্তের পরিধি থেকে কার্বন আর এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত রয়েছে, হাইড্রোজেন যুক্ত রয়েছে এটাকে। আর এই দ্বিতীয় কার্বনটাকে আমরা কি দেব না সেন্টার হিসেবে ধরে নেব, দ্বিতীয় কার্বনটাকে আমরা কি করব না এই বৃত্তের সেন্টারটাকে আমরা দ্বিতীয় কার্বন মনে করব, মনে করে কি করব এটা হচ্ছে দ্বিতীয় কার্বন। তো প্রথমটা ছিল C1, এই বৃত্তের পরিধিটাকে, এটা হচ্ছে C1 আর এটা হচ্ছে C2। তো এবারে এদের মধ্যে যে কোণটা আছে সেটা হচ্ছে কি রয়েছে 60 ডিগ্রি কোণ রয়েছে, এটা হচ্ছে স্টেগার কনফর্মেশন। একে আমরা কি বলবো স্টেগার কনফর্মেশন।
স্টেগার কনফরমেশন। যখনই এটাকে আমি কি করব ঘোরাতে থাকবো, এদের মধ্যে কোণ কত ডিগ্রি রয়েছে, 60 ডিগ্রি কোণ রয়েছে। এবারে নিচের কার্বনটাকে অর্থাৎ 1 নম্বর কার্বনটাকে ফিক্স রেখে এই 2 নম্বর কার্বনটাকে আমি কি করব ঘোরাতে থাকবো। ঘোরালে কি হবে, 1 থেকে 60 ডিগ্রির ভিতর যে কোনো কোণে যদি গঠন ঘোরাই তখন যে গঠনটা হবে তাকে স্কিউ কনফরমেশন বলবো। এই 60 ডিগ্রি যখনই ঘোরাবো তখন কি হবে, এর উপরে পতিত হয়ে যাবে, তখন যেটা হবে সেটা হচ্ছে ইপ্লিক্স কনফরমেশন। পুনরায় আমি আনবো প্রথম কার্বনটাকে আমরা কি রেখে দেবো, ফিক্সড রেখে দেবো, ফিক্সড রাখবো। প্রথম কার্বনটাকে ফিক্সড রেখে যদি আমি কি করি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি, 60 ডিগ্রি রোটেশন, 60 ডিগ্রি রোটেশন করি, তাহলে কি হবে, 60 ডিগ্রি যদি রোটেশন করি তাহলে দেখতে পাবো এই কার্বন হাইড্রোজেনটা সম্পূর্ণ এর উপরে পতিত হয়ে যাবে, এই কার্বন হাইড্রোজেনটা কি করবে নিচের কার্বন হাইড্রোজেনের উপরে পরিবর্তিত হয়ে যাবে, সিমিলারলি এই কার্বন হাইড্রোজেনটা কি করবে এর উপরে এসে পড়ে যাবে। তখন হচ্ছে কি হবে, ঠিক গঠনটা এইভাবে লক্ষ্য করতে পারবো আমরা, না এইভাবে দেখা যাবে, এইভাবে পরিবর্তিত হয়ে যাবে। তো দেখো এখানে একটা কার্বন হাইড্রোজেনের সঙ্গে আরেকটা কার্বন হাইড্রোজেন ঠিক করে এর উপরে এসে বসে গেছে। এখানে এই কার্বন হাইড্রোজেনের সঙ্গে রেড কালারের কার্বন হাইড্রোজেনের বন্ধনের কোণ যে কোণ সেটা হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে বলবো আমরা ইপ্লিক্স কনফরমেশন, ইপ্লিক্স কনফরমেশন। তো এর স্টেবিলিটি কেন কম এখান থেকে খুব সুন্দর বুঝতে পারবে। দেখো এই 1 নম্বর কার্বন হাইড্রোজেনের সঙ্গে কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন রয়েছে তার ইলেকট্রনের সঙ্গে 2 নম্বর কার্বনের যে কার্বন হাইড্রোজেন বন্ধন রয়েছে এর উপরে সম্পূর্ণ উপরিবাদিত আছে, ফলে এদের ইলেকট্রনের মধ্যে কি হবে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে। ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য কি হবে, এর স্টেবিলিটি অনেকটা কি করবে ডিক্রিজ করবে, যার জন্য এটা কি হবে লেস স্টেবল হবে। আর এইখানটায় দেখো 1 নম্বর কার্বনের সঙ্গে যে কার্বন হাইড্রোজেন রয়েছে আর 2 নম্বর কার্বনের যে কার্বন হাইড্রোজেন রয়েছে এদের মধ্যে কি রয়েছে অনেকটা ডিসটেন্স রয়েছে, যার জন্য কি হয় এদের মধ্যে রিপালশন অনেক কম পরিমাণে হয়, যার ফলে স্ট্যাগার কনফরমেশন গুলো কি থাকে মোর স্টেবল থাকে আর ইপ্লিক্স কনফরমেশন গুলো কি থাকে লেস স্টেবল থাকে। এটা হচ্ছে কি থাকে মোর স্টেবল, মোর স্টেবল থাকে, আর এটা হচ্ছে কি লেস স্টেবল থাকে, এটা লেস স্টেবল থাকে। তো এবারে এই 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রির ভিতরে যে কোনো অ্যাঙ্গেলে যদি এই কার্বনটাকে ধরে ঘোরানো হয় তখন যে কনফরমেশনটা পাবো তাকে আমরা কি বলবো স্কিউ কনফরমেশন বলবো। এদের থেকে আমরা স্কিউ কনফরমেশনটা নিয়ে যাব কিভাবে, দেখো স্কিউ কনফরমেশন 1 নম্বর কার্বনটাকে আমরা কি রেখে দিলাম, ঠিক রেখে দিলাম, ফিক্সড রেখে দিলাম, এর কার্বন হাইড্রোজেন বন্ধনটাকে আমরা ফিক্সড রেখে দিলাম, দিয়ে এখানে 60 ডিগ্রি পরিবর্তে 60 ডিগ্রি থেকে কম যে কোনো একটা অ্যাঙ্গেলে ওকে ধরে আমি রোটেট করাতে থাকবো। রোটেট করাতে থাকলে কি হবে, ধরো এখানে ছিল আমার এইভাবে ছিল আমার এইভাবে, এই স্ট্যাগার কনফরমেশনে ছিল, একে ধরে আমি কি করব অন্য যে কোনো একটাতে ঘুরিয়ে দেব। কিভাবে ঘোরাবো না এই কার্বনটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে দেব, তাহলে জাস্ট এতটা অ্যাঙ্গেল করব, তখন কি হবে না এই বলটা এদিকে চলে আসবে আর এই বলটা কি হবে এদিকে চলে আসবে, তখন এইভাবে একটা স্ট্রাকচার পাবো। তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কত হবে, এদের মধ্যে অ্যাঙ্গেল যেটা হবে সেটা হবে 0 থেকে 60 ডিগ্রির ভেতরে, 0 থেকে 60 ডিগ্রির ভেতরে, অর্থাৎ এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা ফাইটা হবে কি 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রির ভিতরে যে কোনো একটা অ্যাঙ্গেলে এই কার্বনটাকে ঘোরালে তখন যে স্ট্রাকচারটা পাবো এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো স্কিউ কনফরমেশন বলবো, স্কিউ কনফরমেশন। আচ্ছা এবারে আমরা দেখব যে এই স্টেগার কনফরমেশনটা ইপ্লিক্স কনফরমেশন থেকে কত বেশি স্টেবল, সেটা হচ্ছে কি জানো 3 কিলো ক্যালোরি পার মোল স্টেবল। কতটা স্টেবল 3 কিলো ক্যালোরি পার মোল। যদি আমরা দেখি কতটা বেশি ইপ্লিক্স মাইনাস স্টেগার, তখন যেটা পাবো সেটা হচ্ছে 3 কিলো ক্যালোরি পার
মোল, এতটা পরিমাণ বেশি হবে। যদি আমরা একে পোটেনশিয়াল ডায়াগ্রামের সঙ্গে দেখাই, কার সাহায্যে দেখাই না পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রামের সাহায্যে দেখাই। যদি আমরা এই স্টেগার আর ইক্লিপস কনফরমেশনটাকে পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রামের সাহায্যে দেখাই, তখন তাদের কি স্ট্রাকচার পাবো, ইথেন অণুর যে গঠন সেটাকে যদি আমরা পোটেনশিয়াল ডায়াগ্রামের সাহায্যে দেখাই, পোটেনশিয়াল ডায়াগ্রামের সাহায্যে যদি আমরা একে দেখাই তখন কেমন হবে। একদিকে আমরা নেব কি এনার্জি নেব, আর একদিকে অ্যাঙ্গেল নেব। ধরো এখানে 0 ডিগ্রি, 60 ডিগ্রি, এইভাবে 120 ডিগ্রি যদি না হয়, আর এই বরাবর যদি আমরা কি নেই এনার্জি নেই, এনার্জি নেই, আর এটা হচ্ছে স্পিন অ্যাঙ্গেল যদি না হয়, স্পিন অ্যাঙ্গেল, এদিকটায় ঘূর্ণন কোণ নেব, এদিকটায় এনার্জি নেব, এনার্জি নেব। তো সবথেকে প্রথমে যেটা নেব সেটা হচ্ছে কি স্টেগার কনফরমেশন নেব। সবথেকে প্রথমে নেব আমি কি ছোট্ট করে নেব স্টেগার কনফরমেশন। ইথেন অণু নিলাম CH3 এই কার্বনটাকে আমরা বৃত্তের পরিধি হিসেবে নিয়ে নিলাম, সেটা হচ্ছে কি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এবারে আরেকটি যেটা কার্বনটাকে নেব সেটা হচ্ছে কি না 2 নম্বর কার্বনটাকে, আমরা এই 2 নম্বর কার্বনটাকে রেড কালার দিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ধরো স্টেগার কনফরমেশনে আছে। এইভাবে স্টেগার কনফরমেশন আছে। যেই আমরা একে রোটেট করব, রোটেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি একটা ইক্লিপস কনফরমেশন পাবো, 60 ডিগ্রিতে ঘোরাবো। 60 ডিগ্রিতে ঘোরালে কি হবে, এই কার্বন হাইড্রোজেনটা এইটার উপর পরিবর্তিত হয়ে যাবে, এইটা এর উপরে পতিত হয়ে যাবে, আর এইটা এর উপরে পরিবর্তিত হয়ে যাবে। তখন যে স্ট্রাকচারটা পাবো আমরা সেটা কি প্রথমে যেটা ছিল সেটাকে 1 নম্বরটাকে আমরা যা আছে ফিক্সড রেখে দিয়েছি, দিয়ে আমরা কাকে ঘুরিয়েছি না 2 নম্বরটাকে কত ডিগ্রি ঘুরিয়েছি 60 ডিগ্রিতে ঘোরাবো। 60 ডিগ্রিতে ঘোরালে কি হবে, এটাকে যদি আমরা কততে ঘুরে 60 ডিগ্রি রোটেট করব, রোটেট করলে কি হবে না এটা এর উপরে পরিবর্তিত হয়ে যাবে। তখন যেটা আমরা পাবো ঠিক এইভাবে একটা স্ট্রাকচার পাবো। 60 ডিগ্রিতে ঘোরালে আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো। আর আগের যে কার্বনটা ছিল, কার্বন হাইড্রোজেনগুলোকে আমরা নিচের দিকে রেখে দিয়েছি, এইটা এই কনফরমেশনটা পেল। এই কনফরমেশনটাকে আমরা কি বলবো ইপ্লিক্স, এটাকে কি বলবো ইপ্লিক্স, এটা হচ্ছে ইপ্লিক্স কনফরমেশন। আর এই কনফরমেশনটাকে আমরা কি বলবো স্টেগার কনফরমেশন। আবার যদি একে 60 ডিগ্রি ঘোরাতে থাকি, আবার এই কার্বনটাকে ধরে কি করব 2 নম্বর কার্বনটাকে ধরে ঘোরাতে থাকবো, ধরালে কি হবে আবার একটা আমরা এরকম পাবো। প্রথমটাকে ফিক্সড থাকবে, দ্বিতীয়টা যদি ফিক্সড থাকে এই কার্বনটাকে ধরে আবার ঘুরিয়ে দাও, ঘুরালে কি আবার এই পুনরায় এরকম একটা স্ট্রাকচার পাবো। পুনরায় আমরা কি করব প্রথম স্ট্রাকচারটার মতো একটা স্ট্রাকচার পাবো। এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে যাবে, আর এই কার্বন হাইড্রোজেন কি এখানে চলে আসবে, দিয়ে এটা কি হবে স্টেগার কনফরমেশন পেয়ে যাব। এইভাবে ঘোরাতে থাকবো, ঘোরাতে থাকলে কি করব আমরা অসংখ্য কনফরমেশন পাবো, এটাকে বলবো স্টেগার কনফরমেশন। তো এটাই ছিল পোটেনশিয়াল ডায়াগ্রাম। দেখো এটাকে যদি আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে চিন্তা করি, এটাকে যদি একটা লেভেল ধরি, এই লেভেলে যদি এনার্জি লেভেল, তাহলে দেখো এটা স্টেবিলিটি কতটা হ্রাস পেয়েছে, যা স্টেবিলিটি এর বেশি, যার জন্য নিচের দিকে স্টেবিলিটি এর কম, উপরের দিকে উঠে গেছে। তো ঠিক একইভাবে আমি ইথেন দিয়ে বোঝালাম, তোমরা প্রোপেন বিউটেন দিয়ে করবে, বইতে করে দেওয়া আছে, সেটা চেষ্টা করবে। না হয় আমি নেক্সট ক্লাসে বিউটেনটাকে আবার ভেঙে করে দেখিয়ে দেবো। ওকে, এতটা।